সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জেনজির বিশেষ এপিসোড। আমরা জানতে চেয়েছিলাম জেনজিরা কি ভাবছে, তাদের মতামত কি। এগুলো জানতেই আমরা সিজন 1-এ বাংলাদেশের শীর্ষস্থানীয় 10টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি। জানতে চেয়েছি রাষ্ট্র নিয়ে তাদের আকাঙ্ক্ষা, মতামত এবং প্রত্যাশা। আজকের এপিসোডে চলুন দেখে আসি সিজন 1-এর সেরা মুহূর্তগুলো। আমরা শুরু করেছিলাম ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে কথা বলে। তাদের জিজ্ঞাসা করেছিলাম তারা রাজনীতি করতে চায় কিনা। তারা বলেছে রাজনীতির ফ্রেমওয়ার্ক চেঞ্জ করতে হবে এবং সাথে নিশ্চিত করতে হবে নারী নিরাপত্তা। বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের একটি রিফর্মেটিভ পরিবর্তন আসলে প্রয়োজন এই সময়টাতে। বিশেষ করে 2024-এ এসে আমরা যে বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এবার ফ্রেমটা আসলে পরিবর্তন করা উচিত। বাংলাদেশকে তারা যে গঠনতান্ত্রিক ফ্রেম দিয়ে মেপেছে তাদের এখন কথা বলা উচিত যে গত এক বছর, আমি একটু সময় তারা কি দেখেছে আপনি যেটা চোখে আঙ্গুল দিয়ে দেখেছেন? আমার কাছে কি মনে হচ্ছে গত 3 মাসে আমার কাছে মনে হয়েছে তারা দেখেনি, কিন্তু তারা এটা অনুভব করতে পেরেছে যে তাদের এখন প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এখন তাদের কথা বলা উচিত গত এক বছরে যে পুরো দেশে 27,000 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। আমি খুবই স্যাডলি বলতে চাই, গত 2 বছরে পুরো বাংলাদেশে 17,000 নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ধরনের মৌলিক বিষয়গুলো নিয়ে জনগণের সাথে তাদের কোঅপারেশন করা উচিত। তাদের কথা বলা উচিত যে এই যে রেমিটেন্স যোদ্ধা তারা যেভাবে হচ্ছে বাইরে কাজ করে পরিবার থেকে দূরে থেকে তারা যেভাবে করেছে, আপনি জেনে অবাক হবেন গত মাত্র 1 বছরে 8,881 জন রেমিটেন্স যোদ্ধার লাশ এসেছে বাংলাদেশে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলবে, আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশে যারা সিস্টেমেটিক রাজনীতি চায়, ছাত্র রাজনীতি আমরা আসলে ইন্ডিয়ার একটা বিশৃঙ্খল রাজনীতির কপিকাট করি, যে কারণে আমরা সবসময় একটা মানে বিশৃঙ্খল রাজনীতি অভ্যস্ত। ছাত্র রাজনীতিটা হওয়া উচিত আমরা যেহেতু কপিকাটই করবো, US এর কপিকাট করি, আমরা UK এর কপিকাট করি, আমরা মালয়েশিয়ার কপিকাট করি, আমরা তুরস্কের কপিকাট করি। তারা তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি অভ্যস্ত রেখেছে এবং সেখান থেকে তাদের শক্তিশালী লিডার উঠে আসছে। সুতরাং আমার কাছে মনে হয় প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে সংকটের রাজনীতিতে আসা উচিত। আমার কাছে মনে হয় এক দল আরেক দলকে লাশ ফিরিয়ে দেওয়ার বিপরীতে এক দল আরেক দলকে ফুল এবং মিষ্টি বিতরণ করা উচিত। আমি চাচ্ছিলাম এখানে আসলে দলভিত্তিক কোনো রাজনীতি না হোক। আমাদের রিসেন্ট জাতীয় নাগরিক কমিটি বা এই ধরনের যে কাজগুলো শুরু হতে যাচ্ছে, এগুলোর সাথে যদি আমরা জড়িত থাকি, অর্থাৎ বৈষম্যের বিরোধী, আমাদের ট্যাগলাইনটাই এটা ছিল। আমাদের এই যে ছাত্র আন্দোলনটা হলো, এটা শুরুও হয়েছিল আসলে বৈষম্য আমরা চাচ্ছি না, যে কোনো সেক্টরই হোক বৈষম্য আমরা চাচ্ছি না। সুতরাং এই ধরনের আইডিয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে আসলে ইচ অ্যান্ড এভরিওয়ান আমরা রাজনৈতিকভাবে সচেতন হতেই পারি, অ্যান্ড সেটা ছাত্র রাজনীতির অংশের মধ্যেই পড়ে। এখানে অনেকেই রাজনীতি করতে যাচ্ছে, তাদের ক্যারিয়ার রাজনীতিতে নিতেও চায়। তাহলে সিস্টেমটা হয়তো এরকম হওয়া উচিত যে ছাত্র সংসদ টাইপের কিছু একটা থাকা, কিন্তু এখানে আমরা ছাত্রলীগও চাচ্ছি না, ছাত্র দলও চাচ্ছি না, আমরা স্টুডেন্টদেরকে চাই যারা এই জেনজি জেনারেশন ক্যারিয়ার হিসেবে রাজনীতিতেও এগিয়ে নিয়ে যেতে পারে। ক্যাম্পাস ভিত্তিক হবে। পরের ধাপটা কি? কেন এটা দেশভিত্তিক হতে পারে না? ওকে, ফেয়ার এনাফ। এটাই শুনতে চাচ্ছি। এবং আরও একটি বিষয় যেটা আমি অ্যাড করতে চাই যে জেনজি যদি এটা উত্তর দিতে না পারে যে সরকার প্রধান কে বসবে, আমরা খারাপ কাউকেও চাই না, 15 বছর যারা ছিল তাদেরকেও চাই না। ওরকম যদি কেউ থেকে থাকে 3 মাসের মতো, আমার কাছে মনে হয় 3 বছরেও যেতে পারে আরও একটা আন্দোলনের জন্য। ওয়াও, বিগ স্টেটমেন্ট। আপনাকে মনে রাখতে হবে একটা দেশ কখনো একটা শুধুমাত্র দেশের ভিতরে চলে না। আপনাকে দেশ রান করাতে হলে বহির্বিশ্বের সাথে আপনাকে সমানতালে এগিয়ে যেতে হবে, এবং বহির্বিশ্বের সাথে কখনো সাধারণ মানুষ কন্ট্যাক্ট করবে না, বহির্বিশ্বের সাথে কন্ট্যাক্ট করবে রাজনীতিবিদরা। আমাদেরকে রাজনীতিটাকে গ্রো আপ করতে হবে সেভাবে যে আমাদের রাজনীতি কারা স্টেক হোল্ড করবে, তারা জনগণের কাছে কতটা দায়বদ্ধ এবং জনগণ তাদেরকে কিভাবে চালাবে। আমরা কেন বলতেছি না যে আমার দিনে কত টাকা ট্যাক্স আমি পাচ্ছি, সে ট্যাক্সটা আমাকে
সবার সামনে উন্মুক্ত করো। দিনে কত টাকা ব্যয় আমি করতেছি সেই ব্যয়টা আমাকে উন্মুক্ত করো। আমি কেন বলতেছি না একজন নাগরিক হিসাবে যে আমি কত টাকার ভাতের চাল আমি কিনতেছি, চালের ব্যয়টা আমার কাছে উন্মুক্ত করো। যতক্ষণ পর্যন্ত আমি নাগরিক হিসাবে সরকারকে প্রশ্ন করতে না পারবো, ততক্ষণ হিসাবে আমি দেশের জন্য নাগরিক হিসাবে ক্ষতিকর। বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির স্টুডেন্টরা বলেছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে তারা বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়। একটা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তারা যখন 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে কর্মক্ষেত্রে যোগ দেয়, তখন তারা উপযুক্ত, অনেকেই আছে চাকরিই পায় না। আবার যখন তাদের এলাকায় জানতে পারে যে তার ছেলে বা তার মেয়ে গার্মেন্টসে চাকরি করছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে অনেক নিচু চোখে দেখা হয়, ও তো গার্মেন্টসে চাকরি করে। তো এইটা আমি মনে করি কি খুব বড় ধরনের একটা বৈষম্য, এইটা বাংলাদেশ থেকে মানে অচিরেই দূর করা দরকার। কেননা আমাদের এই টেক্সটাইল সেক্টরের মানুষজন দেশের জন্য যা করে, আমার মনে হয় না অন্য কোনো সেক্টরের মানুষ আমাদের বাংলাদেশের জন্য এত কিছু করে। আমরা টেক্সটাইল ক্ষেত্রে টেকনোলজিতে অনেক পিছিয়ে। আমাদের ম্যাক্সিমাম মেশিনারিজ বা র মেটেরিয়ালসগুলো বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। প্রায় 80% মেবি আমরা বাইরের দেশের সাথে কাছে নির্ভরশীল। আমার মনে হয় এই খাতে স্বনির্ভরশীল হওয়া খুবই জরুরি। ওকে, গুড কমেন্ট। অনেক ফরেন কারেন্সি আমরা আর্ন করতেছি এই টেক্সটাইল দিয়ে, কিন্তু অনেক কিন্তু যাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি সচেতনতা হওয়া উচিত যে নিজেদের আমরা মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের দিকে একটু ফোকাসটা করা উচিত, কারণ আমরা অনেক মেশিন বাইরে থেকে আনতে হচ্ছে, আমাদের এখানে অনেক ফরেন কারেন্সি আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। সো এটা কাইন্ডা হচ্ছে গিয়ে লাইক মানে কাট আপ হয়ে যাইতেছে। সো আমার মনে হয় যে আমাদের মেশিন ম্যানুফ্যাকচারিং একটা বাজেট করা উচিত, এখানে একটা ফোকাস করা উচিত। আর আরেকটা হচ্ছে গিয়ে সাস্টেইনেবল প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের প্রডিউস করা উচিত। এটা রিসার্চ একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার আর কি, অ্যাজ ওয়েল অ্যাজ বাজেট, যেহেতু ওটা ছাড়া এখন আমরা করতে পারতেছি। আমাদের যে ইনোভেটিভ আইডিয়াগুলা বা আমরা যদি এক্সপ্লোর করতে চাই, ওই সুযোগটা কিন্তু আমাদের সামহাও হচ্ছে না। তো মানে আমাদের ইনোভেশনগুলো আমাদের মাইন্ডে থেকে যাচ্ছে, আমরা এক্সপ্লোর করার প্লেস পাচ্ছি না। তো যদি সামহাও কখনো বা এখন যেই গভর্নমেন্ট আসছে ওরা যদি একটা এক্সপ্লোর করার প্লেস দেয়, তাহলে আমি আশাবাদী যে কোনো সময় যে আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আসবে, কেউ না কেউ করতে পারবে। আপনি আমার বিএফটির স্টুডেন্টকে সুযোগ দেন, তারা যে বাংলাদেশের মাটিতে ভালো কিছু করে দেখাতে পারবে, এটা আমি আজকে এই জায়গায় জোর গলায় বলে যেতে পারি। এবং চাকরির ক্ষেত্রেও যদি আমি বলি, বিএফটির আমাদের এখন পর্যন্ত বিআইএফটির থেকে যে বিএফটি হয়েছে, আমাদের যত সিনিয়ররা আছে, আজকে এমন কোনো হয় না যে কেউ তাদের কাছে গিয়ে বলছে যে ভাই আমাকে একটা ইন্টারনেট দেন বা আমাকে একটা জব দেন, কেউ কখনো ফিরে আসছে, এমন কখনোই হয় না। একটা ব্যাপার সব বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ছাত্রদের অনেক প্রত্যাশা এ দেশ নিয়ে, কিন্তু একটা বড় ক্ষোভের জায়গা আছে, সেটা হচ্ছে গণমাধ্যম। তারা মনে করে যে গণমাধ্যম গত 16 বছর তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে। শুধু ছাত্ররা না, সাথে কথা বলেছেন শিক্ষকরাও। তারা দিয়েছেন তাদের ছাত্রদের নানা দিক নির্দেশনা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্ররা বলেছেন গণমাধ্যমকে কিভাবে দেখতে চান তারা। প্রত্যেকটা মিডিয়া হাউসের মধ্যে বায়াসনেস প্রচুর। এই বায়াসনেস বাদ দিয়ে মিডিয়াকে নিরপেক্ষ হতে হবে, জনগণের পক্ষে কাজ করতে হবে। দেখা গেছে যে যতবারই যেমন সরকার বদলের সময় মিডিয়া হাউসের পলিসিও কিভাবে যেন চেঞ্জ হয়ে যায়। যে সরকার আসে মিডিয়া সেই সরকারের পক্ষে কথা বলা শুরু করে। তবে মিডিয়া হাউসগুলো কিন্তু তাদের আসল যে কাজ সেটা ভুলে যায়। মিডিয়ার কাজ জনগণের পক্ষে কথা বলা, সত্যতা যাচাই করা, জবাবদিহিতা রাখা। প্রত্যেকটা মিডিয়া সেক্টরে এগুলো বলা চলে নাই একদম। মানে এইসব যেগুলো আসলে মিডিয়ার যে এথিক্স, সেটা মিডিয়া হাউসগুলোতে খুঁজেই পাওয়া যায় না। যেমন আমরা এই যে গত যে আন্দোলন গেল, তার মধ্যে দেখেছি কয়েকটা মিডিয়া হাউস, আমি নাম বলছি না, কয়েকটা মিডিয়া হাউস খুব ভালো নিউজ দিয়েছে, মানুষের কাছে জানিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম নিউজের ক্ষেত্রে দেখা গেছে যে তারা সঠিক তথ্যটি দেয় নাই, বা যখন যে নিউজ প্রয়োজন সেই নিউজটা দেয় নাই। আমি মনে করব মিডিয়া সেক্টরে এগুলো চেঞ্জ হওয়া খুবই প্রয়োজন। মিডিয়া যে আমাদের এই বিগত 16 বছরে কোনো নিউজ দেয় নাই বা কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে নাই, ব্যাপারটা কিন্তু এমন না। মিডিয়া 16 বছর ধরে যত চেষ্টা করেছে যে টুকটাক দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, লেখালেখি করতে করেছে, বাট সমস্যাটা হচ্ছে যে মিডিয়া হাউসগুলা এটা কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তি পরিচালনা করে। ওই রাজনৈতিক ব্যক্তিগুলা এই মিডিয়াকে
কন্ট্রোল করে, যার কারণে যারা সংবাদকর্মী আছে তারা নিজস্ব স্বাধীন মতো সংবাদ প্রচার করতে পারে না। এখন আমরা যেহেতু এই অভ্যুত্থানের পর মিডিয়াকে সংস্কার করতে চাই, সেখানে আমি মনে করি যে এই মিডিয়াগুলোকে যে রাজনৈতিক যেই ব্যক্তিবর্গ আছে যারা আসলে রাজনীতিও করে আবার ব্যবসার সাথেও কানেক্টেড, এবং তাদের একটি নিজস্ব কিন্তু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। বিশ্বব্যাপী কোথাও কোনো দেশে মিডিয়া নিরপেক্ষ নেই, তাই বলে কি আমরা নিরপেক্ষ হব না? অবশ্যই আমরা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করব যতটুকু হওয়া যায়। যেমন নির্বাচনের নিউজ মানেই মনে হয় যে একটা না একটা পক্ষপাতিত্ব, সেই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসার উপায় কি? যে পেশাদারিত্ব আমাদেরকে বজায় রাখতে হবে, স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজার, যেটা এখানে বিজনেসের একজন সম্মানীয় শিক্ষক আছেন, ওনারা এগুলো পড়ান। প্রত্যেকটি প্রতিষ্ঠানে এই SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজার, যেটা আমি সবসময় বলি বাংলাদেশের মিডিয়াকে থাকতে হবে এই বিষয়গুলো, এবং একটা ইনস্টিটিউশনালাইজড ওয়েতে মিডিয়া চলতে হবে। আমরা দেখছি আজকে মিডিয়ার যিনি মালিকানায় আছেন উনি না থাকলে কালকে থেকে সাংবাদিকদের বেতন বন্ধ হয়, যারা প্রোগ্রামে কাজ করেন তাদের বেতন বন্ধ হয়। এখানে মিডিয়াতে আমি আবারও বলি দুটো জিনিস খুবই দরকার, দক্ষতাও দরকার, সক্ষতাও দরকার। কারণ সক্ষতা না থাকলে আমি ভালো সংবাদ পাবো না, তবে শুধু সক্ষতাই যেন মুখ্য না হয়। চ্যানেল 24-কে থ্যাংক ইউ জানাইতে চাই। আমরা 2 তারিখ এখান থেকে আমাদের সেন্ট্রাল মসজিদ থেকে নতুন বাজার পর্যন্ত যখন মিছিল নিয়ে যাই আমাদের বিভিন্ন বাধা দেওয়া হয়, এবং একমাত্র চ্যানেল 24ই আমাদের ইউআইউর কথাটা প্রচার করে, যেটার জন্য আমরা 3 তারিখ একটা ভালো আন্দোলনের সাপোর্ট পাই। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ 24। জেনজি টিম জানতে চেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে কেমন দেশ চান তারা, স্বাধীনতার সংজ্ঞা কি, কিভাবে দেখছেন তারা এই নতুন বাংলাদেশকে, আর তাদের পরবর্তী পরিকল্পনা কি। শুধু দেশ না, ছাত্ররা তার সাথে বলেছেন তাদের ক্যাম্পাস নিয়েও নানা ভাবনার কথা। আমরা অনেক সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। আমরা 15 বছরের দুঃশাসন থেকে কিন্তু ফিরে এই মুহূর্তে যেখানে আছি, আমরা চাই রাষ্ট্র সংস্কারের প্রথম সংস্কার হওয়া উচিত। 1972 সালের সংবিধান দিয়ে 2024 চলতে পারে না। আমরা জেনজিরা চাই এই যে সংবিধান 72-এর সংবিধান ফ্যাসিবাদী কাঠামোকে রূপ নিতে সাহায্য করেছে, সেই সংবিধান পুরোপুরিভাবে বাতিল করে নতুন একটি সংবিধান প্রয়োজন। ধন্যবাদ। আমার যে ভাইটা বললেন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা, আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করব। স্বাধীনতা কখনো দ্বিতীয়বার আসে না, আমি বিশ্বাস করি স্বাধীনতা একবারই আসে, এবং স্বাধীনতা যদি একবারই আসে তার মানে হচ্ছে আমরা স্বাধীনতাকে ধরে রাখতে পারতেছি কিনা। যদি আমরা স্বীকার করে নিই এটা দ্বিতীয়বারের স্বাধীনতা, তাহলে প্রথমবারের স্বাধীনতা খুবই জঘন্যভাবে প্রশ্নবিদ্ধ ছিল, এবং ওটা কোনোদিনও স্বাধীনতা ছিল না। তাহলে ওটা কি ছিল? ভাইয়ের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা স্বাধীন হতে পারিনি। আজকে আমরা এখানে কথা বলতে পারছি, আমাদের এর আগের অপশাসনের সময় আমরা কিন্তু বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাটাই প্রকৃত অর্থে আমরা অর্জন করতে পেরেছি, যেটা 1971 সালে আমরা অর্জন করেছিলাম, কিন্তু সেটা গত 15 বছর ধরে সেটা অর্জন করতে পারি। আমাদের কাছে অনেক বেশি মত প্রকাশের স্বাধীনতাকে আমরা অনেক বেশি রিলেট করতে পারি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা শিক্ষক রয়েছে, অনেক বেশি বুদ্ধিভিত্তিক চর্চাটা আমাদের দ্বারা বেশি হয়। কিন্তু আমাদের বাংলাদেশে যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মজদুর, যারা দিন আনে দিন খায়, তাদের কাছে কিন্তু স্বাধীনতা মানে এই যে তারা এমন একটি মজুরি কাঠামো চায়, এমন একটি মজুরি কাঠামো তারা দাবি রাখে যেটার মধ্যে দিয়ে সে একটা মানবিক জীবনযাপন করতে পারবে। তার কাছে কিন্তু কথা বলতে পারাটা থেকেও পেটের ভাত, শিক্ষার নিশ্চয়তা, চিকিৎসার নিশ্চয়তাটা সবচেয়ে বড় স্বাধীনতা। তাদের এই মজুরি কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কি কথা বলছি কিনা, তাদের হয়ে আমরা তাদের জন্য পর্যাপ্ত কথা বলছি সেটা কিনা? আমরা মানে একই কথাই বলছেন আপনারা। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু আমি যদি বলি যে আন্দোলনটি করেছে শুধুমাত্র ছাত্ররা, তাহলে সেটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে যদি কথা বলি, এইখানকার যে গণ অভ্যুত্থানের আন্দোলন, সেই আন্দোলনে তো আমরা সামনের সারি থেকে ছিলাম, একদম শেষ পর্যন্ত ছিলাম, বিশেষ করে আমিও ছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে হল ভ্যাকেন্ট করে দেওয়ার পর আমরা কিছু গুটি কয়েক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এবং পুরো আন্দোলনটিকে টেনে নিয়েছে এই এলাকার যারা শ্রমিক। সাভার এলাকাটা যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা, তার মানে শ্রমিকদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে।
একইভাবে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছে অন্যান্য পেশাজীবীর মানুষরা। কিন্তু এখন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে আমরা যদি শুধুমাত্র ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্যাটার্ন কি হবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কি হবে, আমার বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ক্যান্টিনের খাবার কি হবে, শুধুমাত্র এইটুকুর মধ্যে যদি আটকে যায়, তাহলে বলতে হবে যেই শ্রমিক এই আন্দোলনে জীবন দিয়েছে, যেই শ্রমিক এই ছাত্রদের নেতৃত্বকে আরো বেশি গৌরব উজ্জ্বল করে তুলেছে, তাদের অবদানটাকে আমরা ভুলে যেতে পারি। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অবশ্যই মেরুদণ্ড থাকা উচিত, যে মেরুদণ্ড আমরা আমাদের আন্দোলনের সময় আমরা দেখতে পাইনি সারা বাংলাদেশে। যেখানে হল ভ্যাকেন্ট করা হয়েছে আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সময়কার সরকারের চাপের মুখে পড়ে আমাদেরকে হল ভ্যাকেন্ট করতে তখন বাধ্য করেছে। আলোচনাটা এখানেই হওয়া উচিত যে আমরা আসলে কি সংস্কার দেখতে চাই। প্রথমত সংবিধান নিয়ে অনেক কথা এসেছে, আপনারা জানেন কিনা আমি জানি না, আমাদের সংবিধানের এখনো অনেক ধারা ঔপনিবেশিক। 1872 সালের প্রণীত আইন এখনো বাংলাদেশে 2024 সালে এসে আমরা চর্চা করছি। এই ঔপনিবেশিক আইনগুলো, এই 200 বছরের ব্রিটিশ শাসনের আইনগুলো পরিবর্তন হওয়া দরকার। দ্বিতীয়ত, আমাদের দেশের অর্থনৈতিক চাকা, আমাদের নিজস্ব পাটকল, চিনিকল সরকারিভাবে রাষ্ট্রায়ত্ত জায়গা থেকে সেগুলো বন্ধ করে আমরা বিদেশি চিংড়ি শিল্প, চা শিল্প ওই দিকে ঝুঁকে পড়ছি। সেখানে আমাদের অর্থনৈতিক চাকা নিজেদের দেশের মধ্যে নিজেদের পাটকল, চিনিকল থেকে শুরু করে আমাদের শ্রমিকরা, আমাদের চা শ্রমিকরা, আমাদের যারা কাজ করে তারা যেন তাদের মজুরিটা পায় সেটা দেখতে হবে। তৃতীয়ত, আমরা বিশ্ববিদ্যালয়কে বলি মননশীলতার জায়গা, বিশ্ববিদ্যালয়ে গবেষণার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি না যারা ক্লাস করতে আসি তারা শুধু অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করতে আসি। সেই জায়গায় উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে আমূল সংস্কার সেটাও দরকার। শিক্ষা ব্যবস্থার সংস্কার আর রাজনীতির কথা উঠে এসেছে উত্তরা ইউনিভার্সিটির জেনজিদের কাছ থেকে। ছাত্র শিক্ষকরা সবাই দিয়েছেন তাদের যুক্তি এবং মতামত। তারা বেশি বেশি চান ব্যবহারিক জ্ঞান চর্চা আর শক্ত রাজনৈতিক ভিত। তাহলেই পরিবর্তন হবে, দেশের মূল চালিকা শক্তি গড়া যাবে একটা নতুন বাংলাদেশ। নতুন কিছু সৃষ্টির যে উদ্দীপনা আমাদের জেনজিদের কাছে কতটুকু আছে? আমরা এই দেশকে বিজ্ঞানের দিক থেকে কি দিতে পেরেছি? আমরা কি দেখিনি যে এখন পর্যন্ত বাংলাদেশের সমরাস্ত্র কোনো কারখানাতে বিশ্বমানে কোনো অস্ত্র তৈরি হয়? আমরা পরাশক্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে পেরেছি? তাহলে আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চা যে আমরা করছি, এটা আউটপুটটা কথা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। স্যার, আমার একটা কোশ্চেন। স্যার, আমরা এই যে আপনি যে বলেন বিজ্ঞানে আমাদের কোথায় অবদান, আমরা যে রিসার্চ করব, আমাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দেশ আমাদেরকে কি রিসোর্সটা দিচ্ছে রিসার্চ করার মতো? আমি আপনার সাথে পুরোপুরি একমত। স্যার, আরো একজন হাত তুলেছেন, একবারে নিয়ে নিই স্যার, যেহেতু ইউ আর অন দ্য স্পট আই গেস একবার একটু বলবেন এই ব্যাপারে। স্যার যেটা বললো যে আমরা বিজ্ঞানকে কি দিতে পারছি, আমরা অনেকে মানে ইন্টারমিডিয়েট পার করে ইউনিভার্সিটি লেভেলে আসছি, এখন পর্যন্ত আমাদের কোন কেমিক্যাল ইউজ করে আমরা কি বানাইতে পারবো এই জিনিসটা এখন পর্যন্ত জানি না। কলেজ লেভেলে থাকতে আমরা কোন কেমিক্যালটা ইউজ করে লাগবে কি বানাইতে টিচার্স আমাদেরকে হাতে পর্যন্ত ধরতে দিত না। টিচার্সরা নিজেরা বানাইতো, আমাদেরকে বলতো প্র্যাকটিক্যাল খাতা লিখে নিয়ে আসো। আমাদেরকে যদি ওই প্র্যাকটিক্যাল খাতা লিখতে না বলে স্যাররা যদি বলতো কেমিক্যাল বানায় নিয়ে আসো, তাহলে হয়তো আমরা কিছু দিতে পারতাম আমাদের দেশকে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হলে একদম শুরু থেকে শুরু করতে হবে। শুরুতে একটা ফোকাস দিতে হবে। ইউনিভার্সিটি লেভেলে যেমন খুব বেছে বেছে খুব হাই কোয়ালিফাইড টিচার না হয়, ইটস নেসেসারি, বাট আমি মনে করি যে টিচারদেরকে কোয়ালিফাইড বেছে বেছে নেওয়াটা এটা স্টার্ট করা উচিত একদম প্রাইমারি লেভেল থেকে। কারণ হচ্ছে যদি আমরা একদম শুরু থেকে মানে যখন আমরা ছোট থাকি তখন আমাদের মেমোরিজ অনেক শার্প থাকে, তখন আমাদের ব্রেনটা তৈরি থাকে লার্নিংয়ের জন্য। তো তখন যদি আমাদেরকে ওই ওয়েতে লার্ন করানো হয়, আমরা ডেফিনেটলি আরও বেশি গ্রো করতে পারবো। আর হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে আমরা একরকমভাবে তৈরি হয়ে এসেছি, আমাদের শেখায় অনেক ল্যাকিংস, অনেক কিছু আমরা প্রপারলি জানি না, প্রপারলি বুঝি না। হ্যাঁ, এই যে উদ্দীপকের বিষয়টা উঠে আসছে, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। শিওর। আপনি উত্তর ইউনিভার্সিটির মতো এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, পরবর্তীতে আপনি কি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে আগ্রহী হবেন? এটাই আমি বলতে চাচ্ছিলাম, এটাই আমি আপনি হবেন কিনা আমি এটা জানতে চাই, হ্যাঁ বা না? হ্যাঁ, ডেফিনেটলি। আমি যদি আমার প্রপার রেসপেক্ট পাই এবং ওই প্রপার স্পেস পাই, ডেফিনেটলি আই উইল। আর কে প্রাইমারি স্কুলে পড়াশোনা করাতে চান? ওকে, নট ব্যাড। কিন্তু আমাকে ওই রেসপেক্টটা দিতে হবে।
এখানে বাংলা ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। আমার এক কাজিন ইংলিশ মিডিয়াম, আবার আমার আরেক কাজিন বাংলা মিডিয়ামে পড়তেছে, ঠিক আছে। আবার আমার আরেক কাজিন ইংলিশ মিডিয়াম পড়তেছে, আমার আরেক কাজিন আবার পড়তেছে কি মাদ্রাসায়। আমাদের প্রত্যেকের মন মানসিকতা এক একজনের এক এক রকম। একজনের সাথে আমরা আরেকজন বসে 2 মিনিট কথা বলতে পারি না। এই যে বিভক্তি মানুষের মাঝখানে, তরুণদের মাঝখানে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ফল। এখন আমাদের সমাধানের রাস্তা হবে এটা, আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের যেই শিক্ষা ব্যবস্থা যে প্রণয়ন হয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় এবং আমাদের যে বাস্তবিক জ্ঞান অর্থাৎ সাধারণ শিক্ষা ব্যবস্থা সেটাকে সমন্বয় করে আমাদের একটা নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, এবং পাশাপাশি সেই শিক্ষা ব্যবস্থা যেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, কার্যকরী হয়, সেক্ষেত্রে সব সময় এটাকে তদারকি রাখা এবং ইয়ার ভিতরে রাখা। ধন্যবাদ। ছাত্রছাত্রীদের কথা শুনছিলাম, কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নিব। আমাদের সাথে থাকবেন, ফিরব কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক। দেখছেন জেনজির বিশেষ এপিসোড। আমরা শুনছি জেনজিদের কথা, রাষ্ট্র নিয়ে তাদের ভাবনা এবং স্বপ্ন। জেনজিরা তাদের চিন্তা ভাবনা শেয়ার করেছে আমাদের সাথে, এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। সিস্টেমের পরিবর্তন কেন প্রয়োজন, কিভাবে ছাত্ররা এই পরিবর্তনের অংশ হতে পারে। আর এটা শুধু বিশ্ববিদ্যালয় না, জেনজি টিম মুখোমুখি হয়েছিল কলেজ পর্যায়ের ছাত্রদের সাথেও, যারা হাল ধরবেন কিছুদিন পরে বাংলাদেশে। তারা কি চাচ্ছে, তারা কোন মুখী হচ্ছেন, দেশ না বিদেশ? বাংলাদেশ কি পারবে তাদের পর্যাপ্ত সুযোগ দিতে যাতে মেধা পাচার হয়ে না যায়? কি বলছেন নটরডেম কলেজের ছাত্ররা? চলুন শুনি। বিদেশে পার্টিকুলারলি, আচ্ছা দেশের নাম বলবো না, স্যালারিজ এন্ড অপরচুনিটিস ইউজুয়ালি বেশি থাকে। একটা এক্সাম্পল দিই, জি অনেক বেশি। আমাদের দেশে প্রফেশনাল ডাক্তাররা যারা থাকে তারা যে পরিবারে স্যালারি পায়, ওয়েস্টার্ন দেশে রেজিডেন্ট ডাক্তাররা তাদের চেয়ে অনেক গুণ বেশি স্যালারি পায়। এই স্যালারিজ এন্ড অপরচুনিটিসের জন্য আমি বাইরে যেতে চাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি এই দেশকে কিভাবে সাহায্য করব? রেমিটেন্স, ইনশাল্লাহ। বাহ, ওয়াও, সুপার। আমি পেশা হিসাবে আমার যে গোলটা এটা হচ্ছে আমি একজন অ্যাস্ট্রোনট হতে চাই, যার কারণে আমার ভূগোল এবং অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার অনেক ইচ্ছা। যেহেতু আমাদের ডিইউতে অ্যাস্ট্রোনমি নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে কোনো অনার্সের কোনো সুযোগ নাই, সেহেতু আমি বিদেশে এই যে গোল, এই গোলের জন্য আমি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে যেতে চাই। ওনাকে দিয়ে দেবেন একটু, তারপর আপনি বলেন। জি শুনি। হ্যাঁ, আমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চিন্তা ভাবনা করতেছি, আমি হার্ভার্ডে পড়তে যাব। বিকজ হার্ভার্ডে ওই সুযোগ সুবিধা আছে, আমি ওই লেভেলের পড়াশোনা করতে পারবো। এখন দেখেন, যদি আজকে আমাদের বাংলাদেশে এরকম একটা হার্ভার্ড থাকতো, আমি কিন্তু কখনোই পড়তে যেতাম না। ফার্স্ট অফ অল, মানুষ কেন তার দেশটাকে ছাড়ে, ইমিগ্রেশনের মেইন রিজন কি? দুইটা প্রাইমারিলি। একটা, আফগানিস্তানের মতো দেশে আপনি নোটিস করে দেখতে পারেন কি মানুষজন চলে যাইতেছে কারণ তাদের একদম বেসিক সিকিউরিটি নেই। বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা ইনহারেন্টলি ট্রু না। বাংলাদেশে মানুষ জায়গা ছাড়ে কেন? বেসিক রিজন একটাই, বেটার লিভিং লাইফস্টাইলের জন্য, রাইট? এই বেটার লিভিং লাইফস্টাইলটা কি? বেশি টাকা, অর্থ উপার্জন। কোনোদিন এরকম সামাজিক নিরাপত্তা পাবো না। দেখেন, সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো কিন্তু অনেক ফেক একটা ন্যারেটিভের মতো বিষয়। আপনার দেশে আপনি যেটাকে ন্যারেটিভলি মনে করেন আপনার সামাজিক নিরাপত্তার মধ্যে জাস্টিফাইড, অন্য দেশে সেটা সামাজিক নিরাপত্তা হিসেবে জাস্টিফাইড না, তাই না? যেমন আজকে আমাদের দেশের মধ্যে হয়তো হিজাব পরা একটা মানবীয় রাইট, বা অন্যান্য দেশের মধ্যে এটা কোনো রাইট না, রাইট? তো এটাই কেউ কোনো কেটার করে দেশ ছাড়ে না। মানুষ দেশ ছাড়ার পেছনে একটা মেজর রিজন কি? কোথার মধ্যে আমি বেটার চাকরির অপরচুনিটিস পাবো। তার মধ্যে আরেকটা বড় রিজন আসে, মানুষ শিক্ষা কেনতে যায়। শিক্ষার সবচেয়ে বড় মেইন রিজন, আজকে যত এসে সবাই হিপোক্রিটিক্যাল কথাবার্তা বলো যে তারা জ্ঞান অর্জন করতে চায়, তা কিন্তু মেইন রিজন না। শিক্ষার প্রাইমারি মেইন রিজন সবাই অর্থ উপার্জন করতে চায়, সবাই চায় একটা বেটার চাকরি পাইতে, তাই না? সবাই যখন বেটার চাকরি পাইতে চায়, আপনি বেটার চাকরি কোথায় পাবেন? কোথায় আপনার জব অ্যালোকেশনস বেশি? কোথার মধ্যে আপনি সাথে সাথে জব অপরচুনিটিস পাবেন? অবভিয়াসলি কোনো একটা বেটার ইউনিভার্সিটি। এখন বাংলাদেশের মেজরিটি ইউনিভার্সিটি আপনাকে একটা এডুকেশন প্রোভাইড করতে পারলো, আপনারা কি প্রোভাইড করতে পারে না? বেসিক জিনিস এক, আপনার ফিউচারে জব অ্যালোকেশনস। সেকেন্ডলি, এটা আপনাকে কোনো একটা বেটার এডুকেশনও প্রোভাইড করতে পারে না। কেমন বেটার এডুকেশন প্রোভাইড করতে পারে না? আজকে ডিওর মধ্যে এখনও সেশন জ্যামে আটকাই থাকে, একটা পলিটিক্যাল সেশন এসে আপনার জায়গাগুলোকে আটকাই দেয়। এটা কেন প্রবলেম একটা মাত্র মেজর রিজন, যে এটা আপনার দিন শেষে সময়টাকে নষ্ট করে দেয়। আপনার সময়টা নেসেসারি কেন? আপনি এই সময়ের মাধ্যমে পরবর্তী অন্য কোনো জব খুঁজতেন বা টিউশনই করে দেন সাইডের মধ্যে, রাইট? তার মানে কি আজকে এটা মেজর প্রবলেম। এর ফলে আপনি দেখবেন বর্তমান জেনারেশনের কিন্তু আরেকটা বড় একটা মোটিভ আসছে কি,
থেকে প্রাইভেটে চলে যাবে। রিজন কি? প্রাইভেটে আপনি স্কলারশিপ পাইতেছেন, ইজিলি স্কলারশিপের কারণে কি পান? বেটার জব অ্যালোকেশন পান, আপনাকে জব অ্যালোকেশন দেয়। মেইন রিজনটা কি? যত হিপোক্রিটিক্যাল কথাবার্তা মানুষ বলুক না কেন, আপনি বিদেশে যত সামাজিক নিরাপত্তা পাক বা না পান, আপনি একটা জিনিস পাচ্ছেন, বেটার টাকা কামানোর অপরচুনিটি। সেকেন্ডলি, আপনি জাস্ট খুব লো মিনিমাম জবও করেন, বের মিনিমাম ম্যাকডোনাল্ডসে চাকরি করেন, আপনি $12 কামান, যা বাংলাদেশে 12 × 120 করলে আরও বাইরে যায়, যখন আপনি টিউশনি করলে 1000 টাকা মাত্র কামাইতেন। তার মানেটা কি? অর্থটা এখানে আমাদের বাইরে। লিভিং কস্টের গোটা প্রবলেম দেখেন, লিভিং কস্টে যতটাই প্রবলেম হোক না কেন, আপনার গভর্নমেন্ট আপনি ওখানে সিটিজেন হইলে আপনারা কী দেয়? আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে ভিসা দেয়, রাইট? আপনাকে বিভিন্ন রকমের বন্ডস থাকে, সোশ্যাল স্ট্যাটাসকিউজ থাকে, রাইট? এইসব বেনিফিটসগুলো আপনি পান না, তখন আপনার কোনো ইনসেন্টিভই থাকে না নিজের দেশে থাকার। আর নর্থ সাউথ ইউনিভার্সিটির জেনজিরা তুলে এনেছেন তাদের নতুন বাংলাদেশ নিয়ে নতুন সব প্ল্যান। চাকরি কিংবা উদ্যোক্তাগিরি যে যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই দেশকে নিয়ে যেতে চান উন্নয়নের শিখরে। তারা বাংলাদেশকে গ্লোবাল প্লেয়ার হিসাবে দেখতে চায়। এজন্য তারা চাকরি থেকে শুরু করে উদ্যোক্তাগিরি যাই বলি, সেখানে নিজেদের সেরাটা ঢেলে দিতে চায়। সাথে ছিল শ্রদ্ধেয় শিক্ষকদের অনুপ্রেরণা আর উপদেশ। দেশে হয়তোবা একটা জিনিস অনেক আগে থেকে চলে আসছে যে সরকারি চাকরি করতে হবে। বাবা মার একটা ড্রিম থাকে যে পাশের বাসার ভাবিকে হয়তোবা বলবো আমার ছেলে সরকারি চাকরি করে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার। বাট আমাদের দেশে প্রচুর পরিমাণে বেকার রয়েছে, যাদের বর্তমানে দেখা যায় যে জায়গায় জায়গায় খোটা শুনতে হয় যে একটা গ্র্যাজুয়েশন করার পর একটা ছেলেকে 3 বছর 4 বছর মিনিমাম বাবা মার কাছ থেকে শুনতে হয় যে তুই বেকার কেন। এটার তো অ্যান্সার তো আমাদের কাছে থাকে না। যদি প্রত্যেকে নিজের কাছে একটা ছোট্ট একটা ব্যবসা বা কোনো একটা উদ্যোগ নিয়ে বসে, ওইটা এক পর্যায়ে সাকসেস হবে। হয়তো বা এটাতে লস আছে, বাট যদি লাইফে কোনো প্রকার চান্স না নেওয়া যায় তাহলে তো লাইফে সাকসেস হওয়া যাবে না। যেরকম যদি আমরা জুলাই রেভলিউশনের কথা বলি, আমরা তো আর জানতাম না যে এটা এক পর্যায়ে যে একটা গভর্নমেন্ট ডাইরেক্ট একটা গভর্নমেন্ট পতনের জায়গায় চলে যাবে। আমরা জানতাম যে আমরা একটা কোটা বিরোধী আন্দোলন, আমাদের দেশে বৈষম্যটা দূর করার জন্য একটা আন্দোলন করেছি, কিন্তু এক পর্যায়ে আমাদের যে মনে হয়েছে যে আমাদের দেশটাকে চেঞ্জ করা দরকার। সোসাইটির মধ্যে সবাই চেঞ্জ চায়, কিন্তু কেউ চেঞ্জ হতে চায় না। আপনি যদি একটা এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট থেকে দেখেন, আপনি অনেক কিছু করতে পারবেন যেটা সোসাইটিকে চেঞ্জ করতে পারে। আর সেকেন্ডলি হলো যে ছোটোবেলা থেকে আমি শুনে আসছি যে মানুষ মরণশীল। এখন আসলে এটা ট্রু, মানুষ মরণশীল, কিন্তু আমি এমন একটা লেগেসি রেখে যেতে চাই একটা এন্টারপ্রেনিউর হিসাবে যে ওটা আমার ডেথকে ট্রান্সেন্ড করে যাবে। আমরা যদি গত বেশ কয়েকটি বিসিএসের কথা চিন্তা করি, যে আমাদের সাধারণত বিসিএস অফিসার তারাই হইতে চায় বা সাধারণত হচ্ছে যারা হচ্ছে ছাত্র রাজনীতির সাথে লেজুরভিত্তিকভাবেই আছে। আমি আমার নিজের ব্যক্তি ফ্রেন্ড সার্কেলের কথা চিন্তা করি, আমার এমন অনেক ফ্রেন্ড বা বড় ভাই আছে যাদের লিডারশিপ স্কিল অত্যন্ত ভালো, কিন্তু তারা পুলিশে যাইতে চায় না, তারা বিদেশ যেতে চায়। এখন বিদেশ যে কী করবো সেটা জানে না, কিন্তু তারা হচ্ছে কোনো কারণে যেতে চায় না। এখন আমার প্রবলেমটা হইলো যে সবচেয়ে শার্পেস্ট মাইন্ডরা যদি সরকারি চাকরিতে নাই যায়, যাদের ওই যোগ্যতা আছে তারা যদি জাস্ট আমি বিদেশ যাব, বিদেশে যে থাকবো, জাস্ট শুধু আমি ওটুকুই জানি যে বিদেশে যে কী করবো, রিসার্চ করবো না কী করবো ওটুকু জানি না, তাহলে আমি শুধুমাত্র আমি ধরে নিলাম যে সরকারের পর অত্যন্ত ভালো হবে, সংস্কার হবে, এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি তখন কতটুকু সরকারকে দোষ দিতে পারবো? আপনি আমাকে একটা রিলেশনশিপ খুঁজে বের করে দেন বাংলাদেশের জাতির জনকের জন্ম তারিখ কবে, এই উত্তরের সাথে আমরা একটা মন্ত্রণালয় চালানোর যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি দরকার তার কি সংযোগ আছে? রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যাদের সম্ভাবনা আছে তাদের জন্য জায়গা তৈরি করা। আপনি যদি বিসিএসটাকে কম্পিটিটিভ এক্সাম তৈরি করতে পারেন, দ্য বেস্ট পিপল উইল ডেফিনেটলি ওয়ার্ক ফর ইট। আমাদের এই বাংলাদেশেরই লেগাসি আছে স্টেট লেভেলে, এরকম অনেক মানুষকে আমরা দেখেছি যারা অসম্ভব রকম ব্রিলিয়েন্ট একজন মানুষ। রাষ্ট্রের দায়ের জায়গাটা হচ্ছে রাষ্ট্র এখানে এমন একটা পরীক্ষা পদ্ধতি তৈরি করবে যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে মানুষ উৎসাহিত হবে তার নিজের যে এক্সপার্টিস আছে সেই এক্সপার্টিস দিয়ে গভর্নমেন্টে জড়িত হবে। ঠিক আছে, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে জাতির জনকের জন্মদিন কবে। এখন এই চেঞ্জটা আসলে করবে কি? আমি যদি এখন বিশ্বাস করি যে ঠিক আছে আমার সিস্টেমটা ঘুরে ধরা, আমার সিস্টেমে ঝামেলা আছে, এখন আমি যদি এই ইনিশিয়েটিভটা না নিই,
যে আই ক্যান বি আ পার্ট অফ দ্য সিস্টেম অ্যান্ড ইভেনচুয়ালি চেঞ্জ দ্য সিস্টেম, যাতে কিনা ইন ফিউচার আমার আপকামিং জেনারেশন, আমার যারা পরে যারা আসতেছে, তারা হয়তো বা জাতির জনকের জন্মদিনটা মনে রেখে তাদের চাকরিটা পেতে হবে না। সিস্টেমে ঢুকে আমি সিস্টেমে নাই ঢুকি, আমি যদি এই মানে আর্টসটা না থাকে যে আচ্ছা ঠিক আছে সিস্টেমে ঝামেলা আছে, আমি তাহলে বাইরে চলে যাই, এই নেগলেক্টিং অ্যাটিটিউডটার কারণেই আজ পর্যন্ত আপনাকে জাতির জনকের জন্মদিনটা মুখস্থ করি এক্সামে যেতে হয়। আমার মনে হয় যে আমরা যেভাবে বড় হয়েছি দিনের পর দিন, আমাদেরকে আটকে রাখা হয়েছে আমাদের নিজের কথা তুলে ধরার জন্য, সেটা মিডিয়াতে হোক কিংবা সেটা সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা সেটা বন্ধু সমাজেই হোক না কেন। আমি রাজনৈতিকভাবে যদি কারো সমালোচনা করি সেই ক্ষেত্রে তো খুবই এক্সট্রিম কিছু আনসার আছে যে আমাকে হয়তো মেরে ফেলতে হতে পারে, কিন্তু আমি রাজনৈতিক কোনো দল সাপোর্ট করি কি করি না, কিংবা আমি ট্রান্সপারেন্সির জায়গাগুলো ইনশিওর করতে পারছি না, হয়তো এতদিন পারিনি, হয়তো এখন পারবো। এই কারণেই আমি এটার হয়তো একটি বড় কারণ হতে পারে যে আমাকে বড় করা হয়েছে এই ধরনের একটা রাজনৈতিক সামাজিক পরিবেশেই, যে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না সেটা। We all know the current Bangladesh we live in. It quite different from the like July uprising এর আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ অনেক ডিফারেন্ট বিকজ অফ দ্য পলিটিক্যাল অ্যাওয়ারনেস অর দ্য ওয়ে পিপল থিঙ্ক। তো এখনকার জেনারেশনে উই আর কোয়াইট ওপেন কি আমরা যে নতুন পার্সপেক্টিভ আনছি বা নতুনভাবে চিন্তা ভাবনা করছি এটা নিয়ে উই আর ওপেন টু ডিসকাশন। কিন্তু যখনই আগের কোনো জেনারেশনের ক্ষেত্রে আমরা দেখি দে আর কম্পেয়ারিং টু আস কোয়াইট রিজার্ভ অ্যাবাউট ইট, লাইক তারা সবসময় ওপেন হয় না। উই আর ভেরি লাকি দ্যাট উই আর হ্যাভিং ইউ গাইস যে আমাদের সাথে ডাইরেক্ট ডিসকাশনে আসবে বা উত্তরগুলো দিবে। কিন্তু যদি বাংলাদেশের একটা নর্মাল গ্রাউন্ড থেকে চিন্তা করি এই জায়গাটা অনেক ছোট। শিক্ষার কোনো বিকল্প নেই, আর আমি চাই যে রাজনৈতিক মাধ্যমে যেসব ব্যক্তিগণ আমাদের অবস্থান করছেন তারা যেন প্রপার শিক্ষিত হয়, যাদের মাধ্যমে আমরা দেশের আরও উন্নতি সাধন করতে পারবো। দ্বিতীয়টা হলো ঐক্যবাদ, যেটা আমরা নিজেদের মধ্যে নিয়ে আসবো। ধর্ম বর্ণর যে আমাদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি, সেটা হোক পাহাড়ি জাতি বা হোক ধর্ম নিরপেক্ষ, এগুলো আমি বন্ধ করতে চাই। এবং আমরা সকলেই ভাই বোন, সকলেই আমরা বাংলাদেশের মানুষ, এটা আমি নিশ্চিত করতে চাই। আমরা একটু আগে সরকারকে দায় করছি, কেউ কেউ দেশকে দায় করছে। দেশ তো একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, সেটা চালাচ্ছে কিন্তু ব্যক্তিরা। সরকার কারা চালাচ্ছে সেটাও একটা ব্যক্তিদের সামষ্টিকভাবে তারা চালাচ্ছে। এভরি সিঙ্গেল হিউম্যান নিডস টু ক্রস আউট দেয়ার ওন থট প্রসেস, থিঙ্কিং দ্যাট দি অপোজিট সাইড অফ দি স্টোরি, অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু বি এ র্যাশনাল ইন্ডিভিজুয়াল। একটা র্যাশনাল ইন্ডিভিজুয়াল হলেই একটা সমাজ গড়ে ওঠে র্যাশনাল। সেই সমাজটাই আগায় যারা প্রকৃত অর্থে একটা র্যাশনাল ওয়েতে এগোতে পারে। আমাদের জেনজির ছাত্রছাত্রীরা একটা সুন্দর সুশৃঙ্খল এবং উন্নত দেশ চায়। তাদের সেই স্বপ্ন কেমন? সিলেটের জেনজিরা কেমন চিন্তা করছে? তারা রাষ্ট্র সংস্কার, শৃঙ্খলা কিংবা যে কোনো পরিবর্তন কোন চোখে দেখেন? কেমন ছিল তাদের আন্দোলনের দিনগুলো? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আধুনিক সমাজনীতি, বিদেশ চলে যাওয়া, নিরাপত্তা কিংবা নিয়মবর্তিতা, এর সবই কি আমাদের পরিবর্তনের হাতিয়ার হতে পারে? এসব নিয়ে নানা কথা উঠে এসেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লিডিং ইউনিভার্সিটির জেনজিদের কাছ থেকে। বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম, এই জিনিসটা নিয়ে যখন আমরা সংস্কারের চিন্তাটা করি তখন একটা বড় ফ্যাক্টর আমাদেরকে চিন্তায় রাখতে হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ সবসময় একটা প্রভাব, একটা ইনফ্লুয়েন্স বজায় রাখতে চেষ্টা করে, খাটাইতে চেষ্টা করে। এই জায়গায় আমাদের একটা স্বকীয়তা প্রয়োজন, একটা সার্বভৌমত্ব প্রয়োজন। এই স্বকীয়তাটা কিভাবে আসবে? যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি এবং শিক্ষা নিয়ে কাজ করতেছি, সেহেতু আমি বলবো যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটা এক্সক্লুসিভিটি যদি আমরা আনতে পারি, একটা ধরেন 50 বর্ষব্যাপী বা 100 বছর ব্যাপী যদি একটা বড় পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের হাতে একটা মানে বড় ম্যান পাওয়ার তৈরি হবে, যারা হচ্ছে কি যে কোনো সময়ে একটা স্বকীয় মানে বাংলাদেশ শব্দটা শুনলেই যাতে মনে হয় যে একটা শিক্ষাক্ষেত্রে একটা বড় একটা আইডল, বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় আইডল, প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় আইডল। সেক্ষেত্রে এই স্বকীয়তাটা যদি আমাদের থাকে, আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল প্রবলেমটাও সলভ করতে সহজ হবে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। সরকার হচ্ছে সংস্কার করবেন, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে জনগণ একটা মুখ্য ভূমিকা পালন করে। বিশেষ করে আমরাই হচ্ছে একটা মুখ্য ভূমিকা পালন করতেছি। কিন্তু দেখা যাচ্ছে কি প্রত্যেকটা জিনিসে যে বিষয়গুলোতে সংস্কার দরকার, সেক্ষেত্রে হচ্ছে জনগণ হচ্ছে সরকারকে প্রেশারাইজ করা দরকার।
জনগণ যদি সরকারকে প্রেশার না দেয় তাহলে হচ্ছে ওই কাজটা ঠিকভাবে হবে না, বা সরকারের হচ্ছে গাফিলতি থাকবে। তো দেখা যায় কি আমরা জনগণের আসলে সচেতন না, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের উপরে ওই বিষয়টা আইসা পড়ে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা আসলে গা নাড়া দিয়ে উঠি না, যতক্ষণ না আমার নিজের স্বার্থে আঘাত লাগে। তো দেখা যায় এই জিনিসটা মানে সিটিজেন পার্টিসিপেশন নিশ্চিত করতে হলে আমার মনে হয় একদম লোকাল লেভেল থেকে হচ্ছে কাজ করতে হবে, একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করা দরকার। ইউনিয়ন পরিষদে এই যে এত এত বাজেট আসে, কোন খাতে ব্যয় হয়, কোন খাতে কি কি হয় আমরা আসলে কিছু জানি না, আমাদের আসলে কোনো পার্টিসিপেশন নাই, আমরা বদান নাই এই বিষয়গুলো নিয়ে। তো আমার মনে হয় আসলে আমাদের পার্টিসিপেশনটা ওই লেভেল থেকে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে ওই যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির যে বিষয়টা, ওই বিষয়টা একদম লোকাল লেভেল থেকে শুরু হবে, এবং ওই যে বিন্দু বিন্দু বালুকণা এই বিষয়টা হচ্ছে শুরু হবে। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেটিক যে সিস্টেম, আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেমই হচ্ছে রেড টেপিজমে ভরা। তো ওইটা আসলে এসেছে হচ্ছে ওই যে ব্রিটিশ থেকে, কিন্তু ব্রিটিশ শাসনামল সেই কবে শেষ হয়েছে, কিন্তু এখনও এই সিস্টেমটা চেঞ্জ হয় নাই। এখন আমাদের যে এখনের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে ব্রিটিশ আমলের যে ব্যুরোক্রেটিক সিস্টেমটা বানানো, এটা এখন পর্যন্ত যায় কিনা। অনেক গবেষণা হইতেছে, কিন্তু আসলে হচ্ছে সোশ্যাল সায়েন্সে অনেক গবেষণা করা হয় এগুলো নিয়ে, কিন্তু আসলে কোনো বাস্তবায়ন নাই। তো আসলে হচ্ছে এই বাস্তবায়নগুলো নিশ্চিত করা দরকার। এবং আমরা হচ্ছে ওপেনলি ক্রিটিসাইজ করতে পারি না সরকারের, এই যে জেলে ভরে দেয় বা ডিজিটাল আইনে মামলা দেয়, আসলে আমরা যাতে ওপেনলি সরকারের ক্রিটিসাইজ করতে পারি তাইলে হচ্ছে সরকারের মানে দেশ কিছুটা হলে আমার কাছে মনে হয় যাতে। ফেসিবাদের হাতিয়ার হিসেবে দুইটা জিনিসকে আমরা ইউজ হইতে দেখেছি বিগত সালে, একটা হলো পুলিশ এবং ক্যাম্পাসে যে সরকারি দল থাকে তাদের যে ছাত্র সংগঠন, এই দুইটা জিনিসে আমরা সংস্কার চাই। পুলিশ কখনোই সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে পারবে না, তারা স্বাধীন সংগঠন হিসেবে স্বাধীন বাহিনী হিসেবে কাজ করবে, এরকম আমরা চাই। এবং সরকারের কমান্ড অনুসারে যা বলবে, যদি গুলি করতে বলে গুলি করতে হবে, এই ধরনের পুলিশ আমরা চাই না, আমরা পুলিশের সংস্কার চাই। দ্বিতীয়ত আমরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির একটি সংস্কার চাই। আমরা দেখছি বিগত সালে যে সরকার ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসে হল দখল করে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। আমরা ক্যাম্পাসে কোনো ধরনের সরকারি দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হল দখল চাই না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। আমরা চাই ক্যাম্পাসে বুদ্ধিভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে এবং সেটা হবে ছাত্র সংসদের মাধ্যমে। ছাত্র সংসদের মাধ্যমে নেতৃত্ব বলছেন যে বর্তমান যে ছাত্র রাজনীতি আছে, আপনি সেই ছাত্র রাজনীতি দলীয় ছাত্র রাজনীতি চান না? লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সরকারের দাবি করে। লেজুর ভিত্তিক তো আরেকটা জিনিস, দলীয় ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে চাই না। এখানে কে কে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে আছেন, মানে যেটা দলীয় ছাত্র রাজনীতির পক্ষে, আর বিপক্ষে কারা? বিপক্ষেই সবাই বলছে। আপনারা শেষ করে একটু শুনবো যে কেন বিপক্ষে বলছে। এবং আমরা চাই যে বিগত সালে যে মানে বিগত যে গণ অভ্যুত্থান হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছে নিম্ন শ্রেণীর মানুষ, বেশিরভাগ সময় উচ্চবিত্তরা কিন্তু খুব কম এসেছে। কিন্তু গণ অভ্যুত্থানের ফলাফল যদি এই নিম্ন শ্রেণীর মানুষটা না পায় তাহলে এই গণ অভ্যুত্থানের কোনো ফলাফল কিন্তু জাতি পাবে না। আসলে সেক্ষেত্রে আইন এবং শ্রম বিভাজনের যে নীতি সেটা হবে নিম্ন শ্রেণীদের জন্য। এবং আইনের ক্ষেত্রে আমরা দেখি সবার জন্য সমান বলা হয়, কিন্তু নিম্ন শ্রেণীর যে মানুষ তারা কিন্তু আইনের প্রয়োগটা পান না। আইনের ক্ষেত্রে তাদের দেখা যায় যে 5,000 টাকা, বিগত সালে আমরা দেখেছি যে 10,000 টাকা ঋণ নেওয়ার জন্য হয়তো তাকে অ্যারেস্ট করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য তাদেরকে কিন্তু কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। তা আমরা চাই যে এমন একটা নীতি থাকবে যেখানে সব ধরনের মানুষের আইনের সমান সুযোগ থাকবে। গণমাধ্যমগুলো ব্যক্তিজীবন চর্চা থেকে কবে বের হয়ে আসবে, যে সামগ্রিক যে সচেতনতা দরকার ওখান থেকে না গিয়ে আমরা দেখতে পাই যে কোন নায়িকা কতদিন পর হাসলেন এটা হয় নিউজ, কিন্তু কোন গ্রামে কয়টা স্কুলে এখন পর্যন্ত কত বাচ্চারা স্কুলে যেতে পারছে না, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, এটা কেন নিউজ না হয়ে ব্যক্তিজীবন চর্চাটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি? আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছি, যখনই নারী অধিকারের ব্যাপারটা উঠে এসেছে, বেশিরভাগ সময় আমরা দেখেছি যে তখন আবার ছাত্রছাত্রীরা কোথাও না কোথাও কোনোভাবে মুখোমুখি অবস্থান নিয়েছে, সেই নারী পুরুষ ব্যাপারটা উঠে এসেছে। কিন্তু অবাক করেছে লিডিং ইউনিভার্সিটির একজন ছাত্র, সে দাঁড়িয়ে বলেছে যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা পুরুষদের দায়িত্ব। আমি যদি চিন্তা করি লাইক একজন মেয়ে হেঁটে যাচ্ছে, আমি ওকে আর চোখে দেখে ফেললাম, বাট এইটা আমার মেন্টালি থাকতে হবে যে আমার নিজের ঘরে আমার মা আছে, বোন আছে, ওদেরকে যদি অন্যরা এইভাবে দেখে তাহলে আমি কীভাবে এইটা ওদের স্ট্যান্ড করবো। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, ধরেন নারীদের ক্ষেত্রেই যদি বলি, দেখা যায় ক্লাসে যদি ওরা টপার হয়, আমরা
মেনরা অনেক জেলাসি ফিল হয়, লাইক ওরা কেন টপার হলো, বাট আমাদের মনে রাখতে হবে ওরা তো অনেক কিছু স্যাক্রিফাইস করে আসছে, সবাই তো আসতে পারে না। আমরা ছেলেরা সবাই অলমোস্ট 80%ই আমরা আসি, ভার্সিটিতে পড়তেই আসি, বাট মেয়েরা সংখ্যাটা তেমন হয় না। দেখা যায় যে এইচএসসি পর বিয়ে হয়ে যায় বা ভার্সিটি লেভেলটা পুরোপুরি কমপ্লিট করতে পারে না ওরা। এর জন্য ওদেরকে এনকারেজ করা উচিত বা হেল্প করা উচিত যে কোনো সময়। লাইক এখন যদি ওরা প্রবলেম ফেস করে, আমরা যদি বলি না নিজেরটা নিজে করো আর টিচার্সরা তোমাদের হেল্প করবে, এটা মেন্টালিটি রাখলে হবে না। আমাদের এজ এ স্টুডেন্ট, এজ এ ফ্রেন্ড, এজ এ ব্যাচমেট ওদেরকে হেল্প করতে হবে। আমি বাংলাদেশের দুইটা অবহেলিত সেক্টর নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। দুর্ভাগ্যবশত হলেও এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইট, কিন্তু আমরা যদি নিজেদেরকে স্বশিক্ষিত জাতি হিসেবে গড়তে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আমাদেরকে গবেষণা বা আমাদের বিভিন্ন কাজে মনোযোগী হতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কিছুতে আমাদেরকে ইন্টারন্যাশনালি আমাদের ওই বিষয়গুলো পরিচালনা করতে হবে, কারণ পরবর্তী প্রজন্ম হবে, পরবর্তী পৃথিবী চলবে এআই দ্বারা। তো আমরা যদি গবেষণায় এগিয়ে না যাই, আমরা কিভাবে পৃথিবীকে লিড করব? 2 নম্বর বিষয় হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। যদিও এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, সরকার দ্বারা আমরা পেয়ে থাকি, কিন্তু সরকারি হসপিটালে আমরা ওইভাবে চিকিৎসা পাই না। এবং উচ্চমধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা আছে তারা ব্যতীত এনআইসিউ এবং আইসিউর চিকিৎসা ব্যবস্থা বেশিরভাগ মানুষই বঞ্চিত, কারণ ওইখানে যদি আমরা এভারেজ যে একটা কস্ট ধরি, প্রতিদিন এভারেজ কস্ট দাঁড়ায় 15,000 বা 10,000-এর মতো এইরকম কস্ট। তো যদি 15 দিন একটা পেশেন্টকে আইসিইউ বা এনআইসিউতে একটা বাচ্চাকে রাখা হয়, দেখা যায় অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে ওই খরচটা বহন করা সম্ভব না। তো আমাদের সরকারি হসপিটালে এনআইসিউ সংখ্যা, আইসিইউ সংখ্যা বাড়াতে হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং আমাদের যারা ডক্টর আছেন ওনাদেরকে শুধুমাত্র ব্যবসায়িক যে মনোভাব এটা থেকে বেরিয়ে ওনাদেরকে রিসার্চের কাজে, গবেষণার কাজে ওনাদেরকে মনোযোগী হতে হবে। এতে আমরা পরবর্তীতে বিভিন্ন উন্নত চিকিৎসা পেতে আমাদের জন্য সহজলভ্য হবে, কারণ বিদেশ থেকে ওই চিকিৎসাগুলো পেতে আমাদের অনেকটা ব্যয়বহুল হয়, যেটা আমাদের অনেক মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সম্ভব না। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতি। শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থায় প্রচুর দুর্নীতি। বিশেষ করে আপনি উসমানী মেডিকেলের উদাহরণ ধরেন, ওইখানে দেখা যায় একটা গ্রামের মানুষ আসলে ঠিকমতো চিকিৎসাই পায় না, কারণ ওইখানে দালালে ভরপুর। একটা হসপিটালে একটা সরকারি বেড, সে ওই দালালকে হয়তো 200 বা 300 বা ওয়ার্ড বয়কে 400 বা 500 টাকা দিয়ে ওই ওয়ার্ড বয়ের কাছ থেকে তাকে বেডটা কিনতে হয়। কেন কিনতে হবে? এটা তো ফ্রি বেড, কেন সে টাকা দেবে? ওই দুর্নীতিটা আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ চিকিৎসা এবং শিক্ষা যদি আমরা ঠিকভাবে উন্নয়ন করতে না পারি, তাহলে আমরা কোনোদিনও এগিয়ে যাব না, পৃথিবীর সাথে আমরা কোনোভাবেই তাল মেলাতে পারবো না। আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা নিজেদের জায়গা থেকে এখন বাংলাদেশের উন্নয়নের জন্য, আমাদের সমাজের উন্নয়নের জন্য কি করছি। ছোটোখাটো থেকে যে কোনো কিছু হতে পারে। তো আমি নিজের কথা যেটা বলবো, যে আমি সবসময় চেষ্টা করি কোথাও যদি কোনো অনিয়ম দেখি তাহলে সেখানে কথা বলার, এবং যারা সেই অনিয়মটা করছে তাদের সাথে হচ্ছে প্রতিবাদ করার, এবং আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করার। কোনো অনিয়ম আমরা মেনে নিতে পারবো না। এখন আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমি গতকালকে একটা ফার্মেসিতে গিয়েছি এবং উনি আমাকে ডোজ হচ্ছে বাড়িয়ে দিয়েছে। যেই মেডিসিনটা দেওয়ার কথা ছিল, যেমন ধরেন আমার 5 mg ছিল, উনি আমাকে 10 mg দিয়ে দিয়েছেন। তো আমি আবার ক্রস চেক করে দেখলাম যে উনি বেশি 10 mg দিয়ে দিয়েছেন। তো সাথে সাথে আমি সেখানে প্রতিবাদ করার চেষ্টা করেছি এবং তাদেরকে বলেছি যে আপনি আমাকে কথা দিন যে আপনি এই ভুলটা করেছেন, আমি আপনাকে ক্ষমা করে দিব যদি আপনি আমাকে কথা দেন। এরপর থেকে আপনি যত মানুষ আসবেন এবং আপনারা ওষুধ দেবেন তাদেরকে, আপনারা 2 বার করে ক্রস চেক করে দিবেন। এবং আমি তাদের এভাবে যত জায়গায় দেখি, অনেক জায়গায় আমি দেখি যে যেমন ধরেন বড় বড় সুপার শপে তারা কি করে, অনেক সময় দেখা যায় তারা একটা ক্লাসিফাই করে দেখে, মানুষের পোশাক আশাক দেখে তারা শ্রেণীটা প্রথমে চিহ্নিত করে, এরপর সেই শ্রেণী বুঝে ওনারা তাদের সাথে ওইভাবে ট্রিট করে। এরকম আমি অনেক সময় পেয়েছি। ওখানেও আমি চেষ্টা করেছি প্রতিবাদ করার, এবং সব জায়গায় আমি চেষ্টা করি উচিত কথাটা বলার। এবং আমি হচ্ছে আপনার চেষ্টা করি যেটা, যে আমার মধ্যে যা যা ভালো আছে সেটা আমি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং মানুষের মধ্যে যা যা ভালো আছে তা যেন আমি নিতে পারি। জবাবদিহিতা না থাকার কারণে আমাদের যে দুর্নীতি বা আপনার ধরেন যে ব্যাংক ব্যবস্থার একটা লুটপাট, সব কিছুই হয়েছে শুধুমাত্র জবাবদিহিতার অভাবে। তো আমরা এখানে একটা কজ করতে পারি, যে থট হচ্ছে আমাদের থটটা ওই রকম না যে আমরা জবাবদিহিতা করতে চাই বা করার কোনো বাধ্যবাধকতা আছে বলে আমরা মনে করি না।
তো এক্ষেত্রে হয়েছে আমরা যদি ইসলামী অনুশাসনটা আমরা বাস্তবায়ন করতে পারি বা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা মনে করি যে একজন মানুষের অন্তরে যদি আল্লাহ বা সৃষ্টিকর্তার ভয় থাকে বা পরকালে জবাবদিহিতার ভয় থাকে, তাইলে সে অবশ্যই জবাবদিহিতার যে চর্চা আছে ওইটা করতে পারবে। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির মতোই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল প্রথম সারিতে। তারা রাজনৈতিক সংস্কারের সাথে চাচ্ছেন সংবিধানের সংস্কার। আমরা অবাক হয়েছি যে ছাত্ররা সেখানে সংবিধান সাথে করে নিয়ে এসেছেন। কতটা সচেতন সেটা আমরা দেখেছি। সাথে তারা দেশের বাজার সিন্ডিকেট ভাঙার জন্য দিয়েছেন নানা ধরনের যুক্তি এবং পরামর্শ। এই সংবিধানের বইয়ে প্রথম দিকে যদি আপনি যান অনুচ্ছেদের দিকে, দেখবেন যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হচ্ছে যে ইসলাম, এবং তারপরেই দেওয়া রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে সমানভাবে অধিকার দেওয়া হবে। আপনি প্রথমে বলছেন প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তারপরে আবার বলছেন আপনি সমানভাবে অধিকার দেওয়া হবে। আমরা যদি দেখি যে আমাদের দেশে যে পূজা মণ্ডপগুলো হয়, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের যে তাদের আচার অনুষ্ঠানগুলো হয়, সেখানে হচ্ছে যে আপনার প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে পুলিশ নিযুক্ত করতে হয়। আমাদের তো ইসলামিক যে আচার অনুষ্ঠানগুলো হয় সেখানে তো পুলিশ থাকে না। তাহলে আপনি কিসের সমতার ভিত্তির কথা বলতেছেন? আর এই যে আমি আরেকটা কথা বলতে চাই, এই সংবিধান ৭২-এর সংবিধান আপনি পুনর্লিখন করতে পারবেন সংবিধান যখন এই সংবিধান সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে একাডেমিক্যালি জানানো হবে এবং সচেতন করা হবে। আপনি তখনই বাংলাদেশকে প্রশ্ন করতে পারবেন যখন আপনি অধিকার সম্পর্কে জানবেন। শুধু তাই নয়, কোন জায়গায় আপনি নক করতে পারবেন এইটা জানাটা সবথেকে গুরুত্বপূর্ণ, এবং নক করে আপনার অধিকার আপনি যখন আদায় করতে পারবেন সেটা ইম্পর্টেন্ট। এবং রাজনৈতিকভাবে তখনই আমার ওই যে ভাই শান্ত ভাই যেটা বললো, যে তরুণরা তখনই আগ্রহী হবে। আমরা কাদেরকে অনুসরণ করি? আমাদের দেশে বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাই তো? এবং ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা পার্লামেন্টে আসতে পারছে না। তারা যখন আসতে পারবে, আমার যেমন পছন্দ, মনে করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মতো ব্যক্তির আমি রাজনীতি করতে চাই। আমার যেমন পছন্দ আমি ভিপি নূরের মতো একজন ব্যক্তির চাই। আমার যখন পছন্দ যে আমি গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকির মতো একজন পার্সনের পক্ষে আমি আন্দোলন করতে রাজনীতি করতে চাই। আমার সেই সুযোগের জায়গাটা নাই। এই কারণে সংখ্যানুপাতিক নির্বাচনটা ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা বিগত 50 বছর ধরে এই সংবিধান দেখছি এবং সংবিধানের ফল আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের শান্তি আছে? আমাদের শান্তি নেই। সকলে কিন্তু আমরা চাই শান্তি, কিন্তু এই সংবিধানটা পরিবর্তন করে যদি ইসলামিক সংবিধানে সমগ্র রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে অবশ্যই শান্তি আসবে। কিন্তু আমরা এই বিষয়ে কেউ কথাই বলতে চাচ্ছি না, কারণ আমরা যদি ইসলামিক সংবিধানটা আনি তাহলে আমাদের সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, আমাদের বেআইনি সব কার্যক্রম চলে যাবে। দুর্নীতি কারা করে? আমরা প্রত্যেকে অ্যাজ এ মানুষ হিসেবে আমরা করি। আমরাই তো হচ্ছে রাজনীতিও করতেছি। এখন দেখেন, 15 বছর আওয়ামী লীগ তার ক্ষমতায় ছিল, 15 বছর আমরা দুর্নীতি হতে দেখছি বিভিন্ন জায়গায়। আমরা জেনজি, আমরা কখন এই দুর্নীতি থেকে আমরা মুক্তিটা পাই? যখন আমরা এটার বিরুদ্ধে প্রতিরোধ করি। তার মানে এই দুর্নীতি মুক্তকরণে আমাদের জনগণের আগে আসতে হবে, আমাদের প্রত্যেকের সচেষ্ট যে অংশগ্রহণ, এইটার মাধ্যমেই শুধু দুর্নীতি দূরে যেতে পারে। দ্যাটস দ্য প্রথম। আর হচ্ছে আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট আসে, সে এসে 3টা অর্গানকে নিজের মতো করে চালায়। এই যে সেপারেশন অফ পাওয়ারটা নেই, এই জায়গায় আমাদের একটু এনশিওর হতে হবে যেন বিচার বিভাগ সে আলাদাভাবে কাজ করার ক্ষমতাটুকু রাখে। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে যদি আপনি কনস্টেবলের পদে ঢুকেন, তাহলে আপনি কি দুর্নীতি করবেন না? চেয়ে দেখবেন না। অবশ্যই সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া ইম্পর্টেন্ট। যখন মেধাবী একজন মেধাবী সন্তান যখন একেবারে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার রাষ্ট্রযন্ত্রে আমলাতন্ত্রে যখন আসবে, তখন সে ওই জায়গাতে অনেস্টির পরিচয়টা সে রাখবে। এই জায়গাটা যতদিন পর্যন্ত সেটা হচ্ছে আমাদের সংবিধানে কোথাও কি দুর্নীতি করার মতো কোনো আর্টিকেল আছে? আপনি সুষ্ঠু একটা হচ্ছে নিয়মের কথা বললেন না, সুষ্ঠু নিয়মটা কোথায় নেই? আমরা সুষ্ঠু নিয়ম আনার পরেও জাস্ট আমাদের অংশগ্রহণ এবং মানসিকতার কারণেই দুর্নীতিতে ভুগি, এটাই কথা। ব্যক্তি পরিবর্তন ইম্পর্টেন্ট, কিন্তু আমাদেরকে সচেতন করা, ওই সচেতনতার কথা আবারও বারবার করে আসছে।
মিডিয়া হচ্ছে রাষ্ট্রের চতুর্থ চোখ বলা হয় মিডিয়াকে, কি সেই মিডিয়া গত 15 বছরের মধ্যে শেখ পরিবারের বিরুদ্ধে 17 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেল, একটা নিউজ করতে পারলো না। যখন আপনারা শেখ পরিবারের বিরুদ্ধে করতে পারবেন না, কালকে আপনি যে ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধেও করতে পারবেন না। আপনারা কখন আগালেন? যখন দেখলেন হাতি গর্তে পড়ে গেছে, তখন আপনারা সেখানে গেলেন। এর আগে আপনারা জান নাই। এখানে একটা বিষয় ম্যাম বারবার বলছিলেন যে সময় দিতে চান, সময় দিতে চান। কিছু কাজ করার জন্য সময়ের প্রয়োজন হয় না। ব্রাজিল থেকে চিনি আমদানি করলে মাত্র 52 টাকা পড়ে। কেন আমি এই 2 মাসের মধ্যে বলতে পারলাম না যে আমি মনোপলি বাদ দিয়ে দিলাম, এখন যে আমদানি করে করো? আমি কেন অন্য সিন্ডিকেটগুলো ভাঙতে পারছি না? শুধু একটা অর্ডিন্যান্স দরকার, এর বেশি কিছু না। কেন তাহলে সরকার কে বাধা দিচ্ছে? কেন করছে না সরকার? এই সিন্ডিকেট জেনজি কিভাবে ভাঙবে? আমার কাছে মনে হয় যে এই আমাদের বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, এটা ছাত্রদের সরকার, মানে ম্যান্ডেটটা যদি বলেন আপনি, পুরো আপামর বাংলাদেশের কিন্তু এই সরকার না। কারণ আপনাকে ভাবতে হবে যে এই দেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, সবাই কিন্তু সমর্থন করে না, কিন্তু তাকে বিতর্ক করার কিন্তু অনেক ওয়ে রয়েছে। আপনি ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতে পারছেন না, এই কারণে সে নোবেল বিজয়ী। তাকে নিয়ে এত বড় আমাদের যে বর্তমান সরকার রয়েছে, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তাদেরকে আপনি সমালোচনা করতে পারবেন না। তাদেরকে সমালোচনা আপনি কিভাবে করতে পারবেন? এই যে বাজারের সিন্ডিকেট, এখন বাজারের সিন্ডিকেটের সাথে কারা জড়িত? তাদের কখনোই সমালোচনা করা যাবে না, মানে তারা ভুল করলেও করা যাবে না। অবভিয়াসলি আপনি করতে পারবেন, কিন্তু আপনি তাদেরকে সমালোচিত করে দেশের মানুষের কাছে তাদেরকে ছোট করা, বা তারা যে এই সরকার যে কার্যকরী না, এবং খুব তাড়াতাড়ি ইলেকশনের মাধ্যমে নতুন একটা সরকার গঠন করা, এবং এই যে এগুলো আসলে খুবই কমপ্লিকেটেড ব্যাপার-স্যাপার। ব্যাপারটা এরকম হলো না যে আবারও আমরা এটা পরিচিত লাগে যে অন্যের উপর দায় চাপানো, সেই সাবেক সরকারের ভূত। এর আগে আমরা শুনতাম বিএনপি জামাত, এখন আবার আওয়ামী লীগ শুনছি। আমরা কি ঘুরছি নাকি? রাষ্ট্রের উপরে কোনো সিন্ডিকেট বড় না, রাষ্ট্রই বড়। নতুন প্রজন্মের এসব চিন্তা ভাবনা আমাদেরকে আশা জাগায়, কিন্তু আমরা জানি পরিবর্তন এত সহজ না। কিন্তু জেনজিরা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেই পাই। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন।